সংসার বাচ্চা সামলে আমরা কিন্তু মহিলারা নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারি না। কিন্তু সংসারের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে করি, তাহলে কিন্তু কাজগুলো আমরা খুব দ্রুত শেষ করতে পারবো। এমনকি আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি রুমা। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, আমি দেখুন একটি পেন নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে লেগিংস বা সায়া থাকে, এর তো দড়ি পরাতে লাগে। তা আমরা অনেকেই সেফটি পিন ব্যবহার করি, কিন্তু সেফটি পিন দিয়ে দড়ি পরাতে গেলে অনেক সময় ভেতরে দেখা যায় সেফটি পিনটা খুলে যায় বা দড়িটা বের হয়ে যায়, আমাদের হাতেও সেফটি পিন ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আপনারা কি কখনো এইভাবে একটি পেনের সাহায্যে দড়ি পরিয়েছেন? কিভাবে পেনের সাহায্যে পরাবো চলুন দেখে নিই। এখানে দড়িটা যে রয়েছে, পেনের নিপটার ভেতরে এইভাবে দড়িটাকে ঢুকিয়ে নেব। তারপর পেনের যে ক্যাপটা আছে, ঢাকনাটা এইভাবে আমাদের চেপে আটকে দিতে হবে। ব্যাস, সেকেন্ডও লাগবে না, আপনাদের দড়ি পরানো হয়ে যাবে। দড়িটাও খোলার কোনো রকম চান্স নেই। এবার দেখুন আমার সায়ার মধ্যে এইভাবে আমি দড়িটা ঢুকিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে সেকেন্ডও সময় লাগেনি, তার আগেই কিন্তু কত সহজে দড়িটা পরানো হয়ে গেছে। তাহলে এই ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। ডাল তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু এই ধরনের ছোলার ডাল, অড়হরের ডাল, এমনকি মটর ডাল রান্না করার জন্য আমরা গ্যাস ব্যবহার করি। প্রেসার কুকারে দিয়ে দিই গ্যাসের ওপরে। কিন্তু খুব সহজেই ডালটা কিভাবে আমরা সেদ্ধ করে নিতে পারবো, একটা সিটি ওঠার আগেই সেদ্ধ হয়ে যাবে আর ডালটা খেতেও ভালো লাগবে। তার জন্য একটি টিপস শেয়ার করছি। ডালটা ধুয়ে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। একটি তেজপাতা, কিছুটা পরিমাণ সরিষার তেল আর একটু নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটি জিনিস, যেটা সিটি ওঠার আগেই ডালটা সেদ্ধ হয়ে যাবে, সেটা সামান্য পরিমাণ খাওয়ার সোডা। খাওয়ার সোডা দিয়ে যদি ডালটা সেদ্ধ করতে বসান, সেকেন্ডের মধ্যেও লাগবে না, আপনাদের ডাল সিটি ওঠার আগে সেদ্ধ হয়ে যাবে। আরও একটি টিপস, অনেক সময় ডাল বসালে দেখা যায় প্রেশার সিটি ওঠার সময় প্রেশার কুকারের ঢাকনা বেয়ে ডালও নষ্ট হয়, প্রেশার কুকারটাও নোংরা হয়। আমরা যদি এই ধরনের ছোট্ট একটি বাটি বা চামচ প্রেশার কুকারের মধ্যে দিয়ে তারপর ডালটা সেদ্ধ করতে বসাই বা ভাত রান্না করি, তাহলে কিন্তু যখন সিটি উঠবে কখনোই সেই ডাল হোক বা তরকারি কোনো কিছুই প্রেশার কুকার দিয়ে বেয়ে পড়ে যাবে না, জিনিসটাও নষ্ট হবে না, প্রেশার কুকারও নোংরা হবে না। আর দেখুন সিটিও ওঠেনি, কিন্তু আমি তখনই গ্যাস বন্ধ করে দিয়েছি। আমার ডালটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন, সময়ও কম লাগবে, গ্যাসের খরচাও বেঁচে যাবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। রান্নাবাড়ি করার পর অনেক সময় আমাদের যে কড়াইটা এরকমভাবে পুড়ে যায়, আর পোড়া কড়াই পরিষ্কার করতে আমাদের কম বেশি মহিলাদের প্রত্যেকেরই খুবই কষ্ট হয়। কিন্তু কোনো রকম মাজা ঘষা ছাড়াই আমরা সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবো কড়াইটা। কিভাবে চলুন দেখে নিই। এখন কিন্তু গরমকাল, কাঁচা আমের সিজন। কাঁচা আম যখন আমরা কাটি, এই যে খোসাটা থাকে এটাকে ফেলে দিই, কিন্তু আপনারা কি জানেন কাঁচা আমের খোসাই আমাদের পোড়া কড়াইয়ের পোড়া দাগ তুলতে ভীষণ সাহায্য করে। কিভাবে দেখুন চলুন দেখে নিই। পোড়া কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমের খোসা। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর বেশ কিছুটা পরিমাণ জল। এবার আমি কি করব, এটাকে গ্যাসের ওপর বসিয়ে দেব। জলটাকে আমি একটু গরম করে নেব। এই গরম জলে যে আমের খোসা বেকিং সোডাটা দিয়েছি না, সেটা পোড়া তুলতে কিন্তু সাহায্য করবে। এবার আপনারা বলতে পারেন যে সবসময় তো আর আমের সিজনে আম থাকে না, কিন্তু এখানে যেহেতু এখন আমের সিজন, তাই আমি আমের খোসা দিয়েছি। যখন আম থাকবে না, তখন আপনারা যে পাতিলেবুর খোসা দিয়েও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার জলটা ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করব। জলটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন পোড়াটা কিন্তু কত সুন্দর উঠে গেছে, জল কালো হয়ে গেছে। দেখুন কোনো রকম ঘষা মাজা করেনি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একেবারে যে পোড়া ছিল সেটা কিন্তু আমের খোসার মধ্যেও কিন্তু টক ভাবটা থাকে, যেটা পোড়া জিনিস তুলতে সাহায্য করে। সেই সঙ্গে আমি বেকিং সোডা দিয়েছিলাম। কয়েক সেকেন্ড এবার একটু ডলে নেব। ব্যাস, আমার কড়াই নতুনের মতো ঝকঝকে। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। রেজাল্ট দেখুন আপনাদের সামনে। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আশা করছি এরকমই দারুণ রেজাল্ট পাবেন। তারপর কমেন্ট করে জানাবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি টমেটো নিয়ে। টমেটো তো আমরা স্যালাডে খাই, চাটনি খেয়ে থাকি। টমেটো খাওয়াও ভীষণ উপকার, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট। এর তাছাড়াও রয়েছে অন্যান্য
উপকারিতা গুণ। কিন্তু আপনারা কি জানেন টমেটোর যে বীজ সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আর যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য কিন্তু টমেটোর এক একটি বীজ এক একটি বিষের সমতুল্য। তাই আপনারা যখনই টমেটোর কোনো খাবারে ব্যবহার করবেন এইভাবে অবশ্যই বীজটা ফেলে দিয়ে টমেটোটা রান্না করুন বা মশলায় ব্যবহার করুন, অবশ্যই এইভাবে বীজটা ফেলে দেবেন। এইভাবে যদি ছোট ছোট কাজগুলো আমরা করে নিই তাহলে কিন্তু কিছু রোগ ব্যাধি আমরা নিজেরাই ঠেকাতে পারি। বন্ধুরা, এই ছোট্ট টিপসটি আপনারা গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন যে বীজ কিন্তু হজম হতে অনেকটা সময় লাগে, কিডনিতে পাথরও সৃষ্টি করে। তাই অবশ্যই এইভাবে বাদ দিয়ে খাওয়াটাই উপকার। পরবর্তী টিপসটি দেখে নিই। মশা তাড়ানোর জন্য যে আমরা এই ধরনের মশা মারার ধূপকাঠিগুলো ব্যবহার করি, এর গন্ধ কিন্তু অনেকেরই ভালো লাগে না, গন্ধতে হাঁচি কাশি শুরু হয়। তাই এর গন্ধটা কিভাবে চেঞ্জ করতে পারবো তার একটি টিপস শেয়ার করব। আরেকটি টিপস, যাতে এই ধূপকাঠিটা আমাদের জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখা যায় আধ ঘন্টার মধ্যে নিভে যায়, যাতে আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা পর্যন্ত জ্বলে, তারও একটি টিপস শেয়ার করব। দুটো টিপস শেয়ার করব যাতে ধূপকাঠির গন্ধটা চেঞ্জ হয়ে যায়। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অলিভ অয়েল তেল। আপনারা যে কোনো কিছু কোল্ড ক্রিমও ইউজ করতে পারেন বা অন্যান্য বাদামের তেলও ইউজ করতে পারেন। সামান্য পরিমাণে একটু তেল নিয়ে যদি ধূপকাঠিটার গায়ে খুব ভালো করে লাগিয়ে দিই তাহলে কিন্তু ধূপকাঠির যে গন্ধটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে অলিভ অয়েল তেল এইভাবে আঙুলের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। ধূপকাঠির যে ধোঁয়াটা হবে, ধোঁয়াতে কিন্তু অলিভ অয়েল তেলের গন্ধটা থাকবে। এবার কি করব, যাতে ধূপকাঠিটা অনেকক্ষণ বেশি জ্বলে, এর জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমরা সামান্য পরিমাণে যদি একটু ধূপকাঠিতে ভ্যাসলিন লাগিয়ে তারপর ধরাই তাহলে কিন্তু ধূপকাঠিটা ধীরে ধীরে জ্বলতে থাকবে। কাজ কিন্তু একই হবে, কিন্তু অনেকটা সময় নিয়ে ধরবে, এমনকি কার্যকারিতাটাও ভালো হবে। টিপসটি তাহলে দেখে নিই, চলুন। মশলা বা কোনো কিছু পেস্ট করার জন্য আমরা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করি মিক্সার জার বা মিক্সার মেশিন। কিন্তু মেশিনটা ব্যবহার করতে করতে এর মেশিনটার মধ্যে নানা রকম নোংরা পড়ে যায়, মশলা টশলা। দেখুন ভেতরটা দেখতে পাচ্ছেন কী পরিমাণে, গায়ের দিকটাও নোংরা হয়েছে, ভেতরটাও একেবারে কালো হয়ে গেছে। ইলেকট্রনিক্সের জিনিস, তাই এটা তো আর হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব নয়। তা দেখুন আমি একটি ব্রাশ নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু জল দিয়েও পরিষ্কার করা যাবে না, তাহলে খারাপ হয়ে যাবে। আমি কিন্তু এই ব্রাশটাকে আগুনে হিট দিয়ে এইভাবে একটু বেঁকিয়ে নিয়েছি। এবার কিভাবে পরিষ্কার করব মিক্সার মেশিনটা, সামান্য পরিমাণ এখানে আমি টুথপেস্ট নিয়ে নিচ্ছি। যে কোনো সাদা কালারের টুথপেস্ট ইউজ করবেন, তাহলেই রেজাল্ট পাবেন ভালো। এবার টুথপেস্টটা খুব ভালো করে চারপাশে গায়েও লাগিয়ে নিলাম। এবার ব্রাশটাকে হালকা একটু আমি জল দিয়ে ভেজানোর পর এইভাবে দেখুন আমি ব্রাশটা দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি। এইভাবে যদি একটি ব্রাশ আমরা তৈরি করে নিই তাহলে কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করতে খুব সুবিধা হবে, কারণ এই জায়গাটা কিন্তু আমরা হাতের আঙুল দিয়ে পরিষ্কার করা যায় না। দেখুন আমি ব্রাশটা বাঁকিয়ে দিয়েছি বলে এইভাবে কত সহজে আমি কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারছি, আর নোংরাটাও কত সুন্দর উঠে গেছে দেখুন। তাহলে আপনারাও এরকম ধরনের একটি ব্রাশ অর্গানাইজার তৈরি করে নিতে পারবেন, যার সাহায্যে খুব সহজেই আপনারা মিক্সার মেশিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে। খুব ভালো করে আমি ডলে নিয়েছি। এবার দেখুন আমাদের নোংরাটা কিন্তু অনেকটাই উঠে এসে দেখতে পাচ্ছেন। এবার একটি কাপড় দিয়ে মুছে নিতে হবে। এখানে দেখুন আমি কিভাবে কাপড় দিয়ে মুছবো। এখানে আমি একটি চামচ নিয়ে নেব আর একটি পুরনো কাপড় নিয়ে নিচ্ছি। চামচের যে হ্যান্ডেলটা আছে না, এইভাবে কাপড়টা রেখে চামচের হ্যান্ডেলটা দিয়ে আমি এইভাবে দেখুন মিক্সার মেশিনের ভেতরের জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে যদি গোল ঘোরাতে থাকি খুব সুন্দরভাবে ভেতরটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। তাই অবশ্যই এই ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করবেন। কঠিন কাজগুলো কিন্তু খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন। দেখুন এখন ভেতরটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আর প্রথমে কীরকম ছিল রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ঠিক একইভাবে মিক্সার মেশিনের যে গা আছে না, গায়েও কিন্তু অনেক সময় মশলা পড়ে নোংরা হয়ে যায়। গায়ের দিকটা আমি ব্রাশটা দিয়ে খুব ভালো করে এইভাবে ডলে নেব পুরো সব সাইড। তারপর একইভাবে আমি কাপড় দিয়ে মুছে নেব। ইলেকট্রনিক্সের জিনিস, তাই কখনোই জল কিন্তু ব্যবহার করবেন না। এইভাবে মাঝে মাঝে পরিষ্কার রাখবেন মিক্সার মেশিন, দেখবেন আপনাদের অনেক দিন টেকসই হবে। টিপসটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব সিঙ্ক নিয়ে। রান্নাবাড়ি করার সময় তো আমরা প্রত্যেকেই সিঙ্ক ব্যবহার করি, মাছ মাংস ধুই, বাসন ধুই। যতই সিঙ্কটা সুন্দর করে পরিষ্কার করি না কেন, সিঙ্কের কোনায় কোনায় নোংরা জমতে থাকে, এমনকি নানা রকম দাগ ছোপ পড়ে যায়, যেটা কিন্তু ভীষণ বাজে লাগে দেখতে। দেখুন চারপাশটা কী পরিমাণে নোংরা হয়ে গেছে। তাই এই দাগ ছোপ বা বাজে নোংরা দাগ কিভাবে তুলতে পারি খুব সহজে, তারই একটি সহজ টিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা কিন্তু প্রত্যেকেই চা খেয়ে থাকি। চা খাওয়ার পর চা পাতাটাকে কোনো কাজেই লাগাই না, ফেলে দিই। ফেলে তো অবশ্যই দেব, ফেলে দেওয়ার আগে যদি একটু কাজে লাগাই তাহলে কিন্তু মন্দ হয় না। এই চা পাতাটাকেই আমরা সিঙ্কের চারপাশে এইভাবে দেখুন ছড়িয়ে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি তারের স্কচব্রাইট দিয়ে, আমি এখানে কয়েক সেকেন্ড একটু ডলে নেব। এখানে চা পাতাটা দানা দানা হওয়ার কারণে স্ক্রাবের কাজ করবে, যার কারণে কোনো রকম দাগ ছোপ থাক, নোংরা থাক, শ্যাওলা থাক, খুব সহজেই উঠে যাবে। আমাদের সিঙ্কটা নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে। দেখুন আমি কয়েক সেকেন্ড ডলে নিলাম। তারপর আমি আপনাদের জল দিয়ে সিঙ্কটাকে ধুয়ে দেখাচ্ছি যে প্রথমে কীরকম ছিল আর এখন কতটা সুন্দর সিঙ্কটা আমাদের পরিষ্কার হলো। এগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েন। আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।